এবার রুমিন ফারহানাকে সাইজ করলেন পিনাকি ভট্টাচার্য। বিএনপি নেত্রী রুমিন ফারহানার রাজনৈতিক জ্ঞান, কার্যকলাপ এবং যমুনা টিভির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে সরাসরি ভারতের দালাল বা ছারপোকা বলে অভিহিত করেছেন। ডিপজলের মতো সিলও মেরে দিয়েছেন। এ যাত্রায় তিনি দুটি সিল মেরেই ক্ষান্ত থেকেছেন। ভবিষ্যতে আরও মারার কথা বলেছেন। বিপরীতে ইলিয়াস হোসেন বলেন, রুমিন আপার কোনো দোষ নাই। রাতে ডাক্তার জাহেদ সার খাটে যা শিখিয়ে দিয়েছে আপা সেটাই মাঠে গিয়ে বলেছে। ভিডিওতে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার রাজনৈতিক ধারণার অভাবকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তার মতে রুমিন ফারহানা প্রকৃত রাজনৈতিক ক্ষমতা কিভাবে তৈরি হয় এবং কিভাবে তা পরিচালিত হয় সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি রুমিন ফারহানাকে রাজনৈতিক ছারপোকা এবং বোকাশোকা বলে অভিহিত করেন। তিনি উল্টাপাল্টা কথা বলেন। পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন যে যারা রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য বিদেশিদের সামরিক বাহিনীকে অথবা ব্যবসায়ীদের তেল মারা বা পায়ে ধরা নীতি অনুসরণ করে, তাদের মতো রাজনীতিবিদদেরকে ভারতের দালাল বা রয়ের এজেন্টের লেবেল দেওয়া হয়। তিনি উল্লেখ করেছেন, রুমিন ফারহানার বাবাও তাকে রাজনীতি শেখাননি। রুমিন ফারহানা সেনাপ্রধানের পেশাদারিত্ব এবং ক্ষমতা দখল না করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে তুলে ধরেছিলেন। পিনাকি ভট্টাচার্য এর তীব্র সমালোচনা করে বলেন যে রুমিন ফারহানা রাজনৈতিক খেলা বোঝেন না। তার মতে সেনাপ্রধানের ক্ষমতায় না আসার সিদ্ধান্তই দেশপ্রেম বা পেশাদারিত্ব নয়, বরং রাজনৈতিক বাস্তবতার ফল। তিনি যুক্তি দেন যে যদি সেনাপ্রধান ক্ষমতা দখল করতেন তাহলে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হতো। পিনাকি ভট্টাচার্য বিপ্লব বলতে একটি সংগঠিত ও জনগণের সমর্থিত আন্দোলনকে বোঝেন, যেখানে রক্তপাত হয়, যা রুমিন ফারহানার বর্ণনার সাথে মেলে না। পিনাকি ভট্টাচার্য যমুনা টিভি এবং উপস্থাপিকা নিকেলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং নির্দিষ্ট রাজনৈতিক আখ্যান প্রচারে সহায়তার অভিযোগ আনেন। তিনি নিকোলকে উদ্দেশ্য করে বলেন, তুমি একটা আওয়ামী লীগ আনবা তো আব্দুন্নুর তুষারে আনো, কথা কামালরে আনো, মানে আমারে যে গালাইতে পারবে এইরকম লোক আনো। তিনি আনিস আলমগীরকে তৃতীয় শ্রেণীর ব্যর্থ সাংবাদিক বলে আখ্যায়িত করেন, যিনি ঠিকমতো কথা বলতে পারেন না। তিনি অভিযোগ করেন যে নিকোল আনিস আলমগীরের মতো বিতর্কিত ব্যক্তিদের এনে ইউটিউব চ্যানেল বন্ধ করার কথা বলছেন, যা তাদের নিজেদের ইউটিউব চ্যানেলে থাকা সত্ত্বেও। পিনাকি ভট্টাচার্য বলেন যে এমন পক্ষপাতদুষ্ট অনুষ্ঠান করে যমুনা টিভির মালিকপক্ষ ব্যবসায়িক ধান্দা করছে। এর আগে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন রুমিন, নিকোল, জাহেদরা। তারা পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে উপস্থাপিকা নিকোল আলোচনার সূত্রপাত করেন। পরে আনিস আলমগীর বলেন, গত 5 আগস্টের পর থেকে কারা গুজব ছড়াচ্ছে তা পরিষ্কার। তিনি বলেন, কিছু পলাতক ইউটিউবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা মূলত ভিউ ব্যবসা করে এবং তাদের একমাত্র শক্তি হলো 2-4টা ফলোয়ার। তাদের চ্যানেল বন্ধ করলে ভারত সহ বিভিন্ন দেশে এমনকি আমেরিকাতেও থাকা এমন ইউটিউবারদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে যারা কন্টেন্ট তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রের উচিত এসব চ্যানেলের কার্যক্রম বন্ধ করা। জাহিদুর রহমান বলেন, গুজব কারা ছড়ায় সেটা 5 আগস্টের পর থেকে একেবারে পরিষ্কার। জাহিদুর রহমান আরও বলেন, তিনি দেখলেন রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার সেনাবাহিনীকে গালাগালি করছে। রুমিন ফারহানা বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসাবে পারপাস সার্ভ করা যেটাকে বলে, সেটা তারা দেশের বাইরে থেকে করে, তারাই সর্বোচ্চ সেনাপ্রধানের দোষ রেখে। রুমিন ফারহানা আরও বলেন, বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময়ে কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। তিনি সেনাপ্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সেনাপ্রধান শুধু একবার নয়, বারবার তার প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকের আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। তিনি দেশ থেকে সরে যাননি। দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব ও দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেননি। তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন, যাতে পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আনা যায়। রুমিন ফারহানা একটি আবেগের মুহূর্ত তৈরি হতে পারত, সেটা হতে না দিয়ে পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ই এই 36 দিন প্লাসের আগের 15 বছর সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে। সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সর্বশেষ তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনটা অনেকেই চায় না,
কারা চায় না কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও। বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে, যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালের নিয়োগগুলো হয়েছে। এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে আপনি একদম লক্ষ্য করে দেখবেন তিনি শুরু থেকে নির্বাচনের কথা বলছেন, বারবার নির্বাচনের কথা বলছেন। রুমিন ফারহানা অভিযোগ করেন যে তাকে ভারতের এজেন্ট বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, তাকে মেলাইন করা হয়েছে, তাকে স্টিগমাটাইজ করা হয়েছে শুধুমাত্র তিনি নির্বাচনের কথা বলছেন বলে। একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। তিনি ৩৬ দিনে তার যে অবদান সেটাকে একপাশে সরিয়ে রেখে যদি বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, তিনি নেননি। তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে দেখে আমরা অভ্যস্ত নই। সো তিনি কিন্তু তার সমস্ত পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে, নরম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন। রুমিন ফারহানা একটি নিউজ দেখার কথা উল্লেখ করে বলেন, আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে সেকশন 23-এ বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি আইনের ৩ নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জড হন তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন। তিনি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলেন যে এই সেকশনটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের আর্টিকেল ৩৫ এবং আর্টিকেল ২৬ স্পষ্টভাবে বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং ২৬ বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে পার্ট 3 এর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটি তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে। সেনাপ্রধানের প্রশংসায় রুমিন ফারহানা বলেন, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে কোর্ট মার্শাল হতো সেনাপ্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের ওয়ার্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়ানোর অপরাধে তার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফরমালি তার ওপর আওয়ামী লীগের খড়গহস্ত নেমে আসত, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতো একজন সেনাপ্রধান পেয়েছে। ওই ৩৬ দিনে তার যে অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, তবে তিনি তা করেননি। তিনি একজন আর্মি পার্সোনাল হয়ে বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সোনালের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। অর্থাৎ সব নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারির একটা পরিচয় দিয়েছেন। বন্ধুরা, একদিকে ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য, অন্যদিকে রুমিন জাহেদ নিকোলরা, আপনারা কে কাদের পক্ষ নেবেন কমেন্টে জানাতে পারেন যার যার মতামত। ধন্যবাদ।